রবার্ট চার্লস ডারউইন 1809 সালে 12 জানুয়ারি ইংল্যান্ডের শ্রুসবেরিতে জন্মগ্রহণ করেন এবং তিনি বিগল HMS বিগল নামক একটা জাহাজে চড়ে প্রায় 5 বছর ধরে আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ, তারপরে বিশেষ করে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে পরিভ্রমণ করেন এবং জরিপ চালান। এবং এই যে যখন তিনি এই 5 বছর জাহাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, সেই সময় কি করেন যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, এবং পরিদর্শন করার সময় ওই এলাকাগুলো থেকে অসংখ্য ভূতত্ত্ব, খনিবিদ্যা এবং প্রাণীবিদ্যার যে মূল্যবান বিভিন্ন ধরনের তথ্য এবং নমুনা, যেগুলি সেই তথ্য এবং নমুনা কি করেন উনি সংগ্রহ করেন। ঠিক আছে, এবং সংগৃহীত এসব নমুনা এবং তথ্যকে ভিত্তি করে পরবর্তীকালে তিনি একটা বিখ্যাত বই রচনা করেন। ঠিক আছে, যে বইটার নাম ছিল থিওরি অফ ন্যাচারাল সিলেকশন অন দ্য অরিজিন অফ স্পিসিস। বইটার নাম ছিল অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে ডারউইনের বিখ্যাত বই। এই বইটার নাম 3 বার পড়েন, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটা কার লেখা? চার্লস ডারউইন। তো 1882 সালে 19 এপ্রিল 71 বয়সে এই বিজ্ঞানী মারা যান এবং ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিউটনের কবরের নিকটে তাকে কি করা হয়? সমাহিত করা হয়। তো ল্যামার্কের পর বিবর্তন সম্পর্কিত সুচিন্তিত এবং জোরালো মতবাদ প্রকাশ করেন হচ্ছে এই চার্লস ডারউইন। তার মতবাদটি প্রাকৃতিক নির্বাচন মতবাদ নামে পরিচিত। তাহলে ডারউইনের মতবাদ কি নামে পরিচিত? প্রাকৃতিক নির্বাচন মতবাদ নামে পরিচিত। আচ্ছা, এখন আর যদি বলা হয় ওই ল্যামার্কের যে মতবাদ, সেটা কি নামে পরিচিত ছিল? মনে আছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ল্যামার্কের মতবাদ পরিচিত ছিল কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আর ডারউইনের যেটা, সেটা কি ছিল? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই দুইটা কি বোঝা গেছে? তো প্রথমটা ছিল কি, একটা জীব যে বৈশিষ্ট্য অর্জন করবে তার পরবর্তী জেনারেশনে সেই বৈশিষ্ট্যগুলি স্থানান্তরিত হবে। অর্থাৎ এখন যে এই 7 জন ক্লাস করছে, পরবর্তীতে এই 7 জনের মেয়ে ভবিষ্যতে ক্লাস করবে, আর বাকি যারা তাদের ছেলে মেয়ে ক্লাসে ফাঁকি দিবে। মানে তার যে মতবাদ, ল্যামার্কের মতবাদ অনুযায়ী, এরকম না বিষয়টা? তার মানে এই ব্যাচে যারা যারা ডাক্তার হবে তাদের ছেলে মেয়ে সবাই ডাক্তার হবে, তারা সবাই মেধাবী হবে। বিষয়গুলো ছিল এরকম। আর ডারউইনের মতবাদ যেটা, সেটা অনেকটাই কিন্তু বাস্তবসম্মত। তো ডারউইনের মতবাদ আমি এখন বোঝাবো, বোঝানোর পরে দেখবেন যে আপনাদের একটু ভয় লাগবে। ভয়ের কিছু নাই, কিন্তু এটা বাস্তব এবং এটা আগামী বছর থেকেই শুরু হবে, অপেক্ষা করেন। তো ডারউইনের যে মতবাদ, সেই মতবাদকে বলা হয় ডারউইনিজম। ডারউইন তার মতবাদের দ্বারা বিবর্তনের কলাকৌশল এবং প্রবাহকে তথ্যবহুল বাস্তব দৃষ্টিভঙ্গি দ্বারা প্রমাণ করতে সচেষ্ট হন। তো আমি একটু বুঝাই দেব, সেটা মানে আরো কিছু সহজভাবে, জাস্ট মনে রাখার জন্য। এই তথ্যের সাথে সম্পর্কিত না, কিন্তু তোমার মনে রাখতে সুবিধা হবে পরবর্তীতে তথ্যগুলো। তো ডারউইন তার মতবাদের দ্বারা বিবর্তনের কলা কৌশল এবং প্রবাহকে তথ্যবহুল বাস্তব দৃষ্টিভঙ্গির দ্বারা প্রমাণ করতে সচেষ্ট হন। প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রবর্তনের কৃতিত্ব অবশ্য ডারউইনের একার নয়। তার সমসাময়িক প্রকৃতি বিজ্ঞানী অস্ট্রেলিয়ার যে আলফ্রেড রাসেল ওয়ালেস স্বতন্ত্রভাবে প্রায় একই সময়ে অনুরূপ মতবাদ উপস্থাপন করেন। তো এই জন্য এই মতবাদটা হচ্ছে ডারউইন ওয়ালেসের মতবাদ নামেও পরিচিত, প্রাকৃতিক মতবাদ নামেও পরিচিত।
তো আমরা প্রথমে দেখি যে প্রকরণ প্রকরণ কাকে বলে, এটা জানো? প্রকরণ কাকে বলে একজন বলো। স্যার উপাদান। প্রকরণ মানে উপাদান। উপাদান। উপাদানের না ইংরেজি কি? স্যার, জানি না। উপাদানের ইংরেজি কি? ইংরেজিতে এলিমেন্ট, কম্পোনেন্ট। আর এই প্রকরণের ইংরেজি হচ্ছে ভেরিয়েশন। তো ঐশী আছো? এখানে কি ঐশী আছো? স্যার কার কল আসছে? আচ্ছা, কল বাজছে কার? একটু দেখি তো। আচ্ছা, যেটা বলছিলাম যে ভেরিয়েশন কি, তাই না? আচ্ছা, তার আগে বলো যে তোমরা কি কোনো যমজ সন্তান দেখছো কারোর? আমি বলছিলাম যে ভেরিয়েশন কি, তাই না? তো ভেরিয়েশন কি এটা জানার আগে একজন বলো তো যে যমজ সন্তান দেখছো কারোর? স্যার শুনেছি, দেখি নাই। আচ্ছা, দেখো নি। আচ্ছা, তুমি তো আমাদের ইন হাউস স্টুডেন্ট ছিলা, তাই না? জি স্যার। তো তুমি যখন হাই স্কুলে পড়তা, তোমার মনে হয় 2 বছর উপরে পড়তো, জুথি আর কেয়াকে দেখছিলা? জি হ্যাঁ, স্যার, দেখছি তো। তো ওরা দুইজন যে হ্যাঁ যমজ, হ্যাঁ, এটা কি তুমি জানতা? জমজ বোন। হুম। স্যার কি জমজ বোন ছিল? হ্যাঁ, তো জুথি আর কেয়া, কিন্তু একরকম তো দেখতে না। এইটাই তো আমি তখন বলছি যে দুইজন দেখো যমজ, কিন্তু তারপরেও কিন্তু দুইজনের মধ্যে কি পার্থক্য আছে, তাই না? তো তোমরা কয় ভাই বোন? হাফসা বলো। জি স্যার। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোনের মধ্যে ভাই কয়জন, বোন কয়জন? বোন 2জন, ভাই 1জন। আচ্ছা, বোন 2জন, আর একজন যে সে তোমার ছোট না বড়? বোন বড়, ভাই আমার থেকে ছোট। আচ্ছা, তো তোমরা 2 বোন কি দেখতে একই রকম? উম, না স্যার, আচ্ছা। মোটামুটি অনেকটা একই রকম কিন্তু পুরোপুরি না। আচ্ছা, যখন হচ্ছে দুইজনের হাতের যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কি একই রকম? না স্যার। আচ্ছা, এবার বলো সিনথিয়া আছো? সিনথিয়া, স্যার সিনথিয়া আছো? আচ্ছা, আমি যেটা এতক্ষণ কথা বলার কারণ হচ্ছে কি যে পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছু না কিছু পার্থক্য আছে। তো আমি একটু আগে জুথি এবং কেয়ার যে উদাহরণটা দিলাম, তারা দুইজন কিন্তু যমজ বোন, দুইজনের দুইজনের তো দুইজন যমজ, দুইজনের বাবা, যেটা বলছিলাম দুইজন যমজ, দুইজনের বাবা মাও একই, কিন্তু তারপরেও দুইজনের মধ্যে যে পার্থক্য আমরা দেখছি, প্রত্যেকটা জীবের সাথে প্রত্যেকটা জীবের কিছু না কিছু পার্থক্য থাকে, এই পার্থক্যটাই হলো ভেরিয়েশন। এবার বলো বুঝুনি কে, এটা কি বুঝছো? জি স্যার। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যেই কিছুটা কি থাকবে, পার্থক্য থাকবে একটার সাথে আর একটা। তাহলে এই পার্থক্যটাই হচ্ছে ভেরিয়েশন বা প্রকরণ।
একই প্রজাতির দুইটি সদস্য, এমনকি অভিন্ন জনজ ব্যতিরেকে একই পিতামাতার দুটি সন্তানও কখনোই হুবহু একরকম হয় না। বিভিন্ন জীবে এইসব প্রকরণ বিভিন্নভাবে এবং বিভিন্ন মাত্রায় প্রকাশ পেতে পারে। ডারউইন জীবজগতের এই প্রকরণকে বিবর্তনে বা নতুন প্রজাতি গঠনের চাবিকাঠি হিসেবে বর্ণনা করেন। তাহলে প্রকরণকে নতুন প্রকরণের নতুন প্রজাতি গঠনের চাবিকাঠি হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার মতে পরিবেশে দৃষ্ট অনেক প্রকরণই সম্পূর্ণ নিরপেক্ষ। বেঁচে থাকার জন্য একটি প্রজাতির পক্ষে তারা সহায়কও হয় না, আবার অসুবিধারও সৃষ্টি করে না। আবার কিছু কিছু প্রকরণ বেঁচে থাকার ব্যাপারে তাদের বাহকের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। অনেক সময় এসব প্রকরণ বেশ স্পষ্ট এবং একটি প্রজাতির কিছু সদস্যের মধ্যে বিশেষ ধারায় বিন্যাস বা প্রকাশিত হয় এবং এই ধরনের অংশবিশেষকে ডারউইন প্রারম্ভিক প্রজাতি বা গঠনমুখ প্রজাতি বলে উল্লেখ করেন। তাহলে এখানে মূল বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রকরণ কাকে বলে। আর এই প্রকরণের কারণে কি হয়, দুইটা জীব কখনোই একই রকম হয় না। নতুন যে প্রজাতি সৃষ্টি হয় সেই নতুন প্রজাতির সৃষ্টির চাবিকাঠি হিসেবে অভিহিত করেন ডারউইন এই প্রকরণকে। ঠিক আছে, তো এগুলো কি বোঝা গেছে যেটা বলা হলো? জি স্যার। এরপরে আসলো গুণোত্তর হারের সংখ্যা বৃদ্ধি। গুণোত্তর হারে সংখ্যা বৃদ্ধি, এইটা একটু বোঝানোর আগে একটু বলো তো জিনিসটা কি বুঝো? গুণোত্তর হারের সংখ্যা বৃদ্ধি, এইটা কি বুঝো? স্যার বৈশিষ্ট্যের দিক থেকে তো অনেকে একরকম থাকে এরকম। না না, গুণোত্তর হারে সংখ্যা বৃদ্ধি, জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি, এরকম সব বলে না শব্দ কিছু। আচ্ছা আমি বলে দিই, একটা মাছ, তোমরা হচ্ছে যখন মাছ দেখবা যে বাজার থেকে এনে কাটার পরে দেখো যে মাছের মধ্যে অনেক কিন্তু ডিম থাকে, তাই না? তো একটা মাছ যখন ডিম ছাড়ে, তো ডিম কতগুলি হতে পারে? এটা ধারণা আছে? স্যার অনেকগুলা। অনেকগুলি। যেমন কিছু কিছু মাছ আছে যে তারা এক বছরে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি। হ্যাঁ, তো কিছু কিছু মাছ আছে এক বছরে প্রায় তারা হচ্ছে যে ডিম ছাড়ে তার সংখ্যা প্রায় কোটি, 4,80,00,000 বা 3,80,00,000 এরকম। তো এখন একটা মাছ যদি 3,80,00,000 ডিম ছাড়ে, তার মানে তার টেন্ডেন্সি পুকুরের মধ্যে শুধুমাত্র আমার ছেলে মেয়ে থাকবে আর কেউ থাকবে না, আমার ছেলে মেয়ে দিয়েই পৃথিবী একদম ভরে ফেলবো। মাছের চিন্তা ভাবনা এরকম না? তো মাছ চেষ্টা করে পৃথিবীর রাজত্ব করবে মাছেই। কোন মাছের? প্রত্যেকটা মাছ নিজে নিজে এটাই ভাবে। তো আসলে কি ব্যাপারটা এরকম হয়? এই যে বললাম যে 4 কোটি বা 5 কোটি যে ডিম ছাড়ে, সেই 4 কোটি বা 5 কোটি ডিম থেকে মাত্র 3 বা 4,000 মাছ বেঁচে থাকে, বাকি সবগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায়। কি বুঝছেন? তো প্রত্যেকটা প্রাণীর টেন্ডেন্সি থাকে যে সর্বোচ্চ সংখ্যক তার প্রজাতি পৃথিবীতে রেখে যাওয়ার, যেন বিলুপ্ত না হয় তার প্রজাতিটা। তো জীবজগতে প্রতিটি প্রজাতির গুণোত্তর হারের সংখ্যা বাড়াবার একটি প্রবণতা আছে। তাই প্রতিটি জীব যে পরিমাণে বেঁচে থাকতে পারে তার তুলনায় অনেক বেশি সন্তান সন্ততির জন্ম দেয়। যেমন মাছের কথা বললাম, অনেক প্রাণী রয়েছে তাদের প্রজনন ক্ষমতা অনেক বেশি, উপযুক্ত পরিবেশে এরা অল্প সময়ে এমন অবিশ্বাস্য হারে সংখ্যা বাড়াতে পারে যে বেঁচে থাকলে পৃথিবীতে তাদের স্থান সংকুলান হওয়া সম্ভব হতো না। অর্থাৎ আমি যে বললাম যে একটা মাছ কি করলো, যে এক বছরে একটা পুকুরের মধ্যে 4 কোটি যদি ডিম ছাড়ে, তো একটা পুকুরে একটা মাছই যদি 4 কোটি ডিম ছাড়ে, তাহলে যদি 100টা মাছ থাকতো তাহলে কত হতো? আর সবগুলো মাছ যদি ওই পুকুরের মধ্যে বেঁচে থাকতো আর যদি খাবার পেত পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি হতো যে পৃথিবীর সব জলাশয় কয়েক বছরের মধ্যেই সব ওই একটা প্রজাতির মাছেই কিন্তু ভরে যেত। বাট বাস্তবে কিন্তু সেটা
হয় না। কেন হয় না একটু পরেই বলবো। তো উদাহরণস্বরূপ এখানে ব্যবহার করা হয়েছে এককোষী প্রাণী প্যারামেসিয়াম, একটা মাত্র কোষ দ্বারা তৈরি প্যারামেসিয়াম। এরা বছরে ৬০০০ বার ৬০০ বার প্রজনন ঘটায়। এই প্রাণীর সব বংশধর বেঁচে থাকলে ১ বছরেই পৃথিবী ভরে যেত। জীবের সংখ্যা বৃদ্ধির এই প্রবণতা থাকা সত্ত্বেও স্বাভাবিক পরিবেশে প্রায় সব প্রজাতির সদস্য সংখ্যাই মোটামুটিভাবে অপরিবর্তিত থাকে। কারণ কি? কারণ প্রতিটি জননের অধিকাংশ সন্তান-সন্ততি বিভিন্ন কারণে কিন্তু মারা যায়। ঠিক আছে? তো ওই মাছের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই ৪ কোটি মাছের মধ্যে কিছু আছে এই ডিমের মধ্যে, কিছু হ্যাচ হয় না, তারপরে কিছু ডিম অন্য প্রাণীতে খেয়ে ফেলে, তারপরে কিছু মাছ রোগাক্রান্ত হয়ে মারা যায়। এইভাবে শেষ পর্যন্ত বেঁচে থাকে ৪ বা ৫,০০০ মাছ পৃথিবীতে টিকে থাকে। তো এই যে এই বিষয়গুলো হচ্ছে এই বিবর্তনের একটা দিক। তো এরকম যদি না হতো তাহলে কি হতো, যে পৃথিবী এই একটা প্রজাতিতেই ভরে যেত। এই যে বর্তমান আমরা সময়গুলো যদি দেখি, এখন কিন্তু দেখো যে পৃথিবীতে কিন্তু কিছু কিছু দেশে প্রচুর মানুষ হয়ে গেছে, প্রচুর মানুষ। তাহলে এই যে মানুষের সংখ্যা যখন প্রকৃতিতে বেড়ে গেছে, তো প্রকৃতির উপরে কিন্তু চাপ সৃষ্টি হয়। ঠিক আছে? তো ডেমোগ্রাফি একটা বায়োলজির সাবজেক্ট আছে, তো সেই ডেমোগ্রাফি আলোচনা করলে আমরা দেখি যে যখনই পৃথিবীর উপরে প্রচুর চাপ সৃষ্টি হয়, প্রকৃতির উপর প্রচুর চাপ সৃষ্টি হলে তখন প্রকৃতি কি করে, সেই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন ধরনের আহ, কি বলবো যে রোগ শোক, তারপরে বিভিন্ন ধরনের দুর্যোগ সৃষ্টি করে কি করে তাকে আবার আগের যে জায়গা ব্যালান্সে কিন্তু তারা ফিরিয়ে আনে। তো এখন দেখবা যে প্রতি কয়শো বছর পর পর কিন্তু বড় ধরনের একটা দুর্যোগ হয়ে যায় এবং সেই দুর্যোগে অনেক মানুষের প্রাণহানি ঘটে। ঠিক আছে? বা প্রতিনিয়তই কিন্তু কিছু মানুষের প্রাণহানি ঘটছে, যার মাধ্যমে কি হয় যে প্রকৃতির যে বাড়তি যে চাপটা, সেই চাপটা কি হয়, ব্যালান্স হয়ে যায়। ঠিক আছে? তো এরপরে বলা হচ্ছে কি, যে বাঁচার সংগ্রাম। এখন মনে করো এই যে এই সময়টা হচ্ছে একেবারে পারফেক্ট সময়, বাঁচার সংগ্রাম। পৃথিবীতে সকল মানুষ কিন্তু এখন বাঁচার চেষ্টা করছে। তুমি যদি টেলিভিশনে দেখো, আমি ২-৩ দিন আগে কলেজে গিয়েছিলাম। তো কলেজে যাওয়ার সময় আমি যখন ওই যে বাবুবাজার ব্রিজটার উপরে আহ, ওখানে গেলাম, তো দেখি যে মানুষ মানে ব্রিজের দুই পাশ দিয়ে একটা গ্রুপ চলে যাচ্ছে ওই মাওয়ার দিকে, আর একটা গ্রুপ চলে আসছে এই গুলিস্তানের দিকে। মানে কে কমনি যাচ্ছে, কারো মানে কোনো দিক বিদিক নাই। হঠাৎ করে দেখছি কেউ কেউ কি করছে, একটা ট্রাক যাচ্ছে, ট্রাকটা যদি একটু জ্যামে পড়লে ওই মানুষগুলো ট্রাকের উপরে উঠে পড়ছে। তো ট্রাক যত দূর যায় একটু এগিয়ে গেল। তো সবাই দূর দিয়ে কেন উঠছে? কারণ ওইখানে মানুষের সংখ্যা ছিল অনেক বেশি, ট্রাকের সংখ্যা ছিল একটা। তাহলে কি হলো, এই জায়গাটায় কিন্তু প্রতিযোগিতা বেশি। যেখানে প্রতিযোগিতার সৃষ্টি হয় সেখানে মানে কি হয়, বাঁচার সংগ্রাম তৈরি হয়ে যায়। তো ডারউইনের মতে প্রতিটি জীব অপেক্ষাকৃত অনেক বেশি পরিমাণ সন্তান সন্ততি জন্ম দেয়, যেহেতু বেঁচে থাকার জন্য তাদের মধ্যে সংগ্রাম অবধারিত। যেমন তোমাদের ক্ষেত্রে বলি, বাঁচার সংগ্রাম তোমাদের ক্ষেত্রে আর ১ বছর পরে হয়ে যাবে ভালো কোথাও চান্স পাওয়ার সংগ্রাম। রেজাল্ট হয়ে গেল। এখন যদি তোমাদের ক্লাসে কয়জন আছো, ৩৮ জন। এখন ৩৮ জনেরই ইচ্ছা হয়েছে যে আমরা মেডিকেলে পড়বো। এখন সারা বাংলাদেশের সব কলেজে সব স্টুডেন্টের ইচ্ছা মেডিকেল কলেজে পড়বো। তো সেই সুযোগটা কি সরকার দিতে পারবে? না স্যার, কারণ কি? সিট নেই তো। সিট নাই। আর পরীক্ষার্থী কত, কম না বেশি? বেশি। তাহলে পরীক্ষার্থী যেহেতু বেশি, আসন যেহেতু কম, তাহলে কি হবে, একটা সিটের জন্য ওরা যুদ্ধ করে হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে প্রতিনিয়ত পড়ালেখা করতে হবে, সাদা অ্যাপ্রন একটা করতেই হবে। তখন কি হবে, সবাই সবার মতো চেষ্টা করবে। এরপরে যারা খুব ভালো করবে তারা কি হবে, মেডিকেল কলেজে চান্স পাবে। আর যারা কম পড়ালেখা করবে, এই যে এখন যেমন তোমরা ক্লাস করছো, কেউ কেউ ঘুমিয়ে আছে, তাহলে তারা কি হবে, এই যুদ্ধে হেরে যাবে। তো ডারউইনের মতে যেহেতু প্রতিটি জীব অপেক্ষাকৃত বেশি
পরিমাণ সন্তান সন্ততি জন্ম দেয় সেতু বেঁচে থাকার জন্য তাদের মধ্যে সংগ্রাম শুরু হয়। তো একটা বাসায় ধরো বেড়াতে গেছো, টেলিভিশনে বা নাটকে আমরা দেখি, হুমায়ুন আহমেদের নাটকে দেখতাম কি করছে যে একটা বাড়িতে বেড়াতে গেছে শীতের মধ্যে, তো 3 জনকে একই রুমে ঘুমাইতে দিছে। তো যে চালাক সে কি করছে, ওই বিছানার মাঝখানে গিয়ে আগে ঘুমাই পড়ছে। আর দুই পাশে যে 2 জন আছে, লেফটটা একটু ছোট, তাহলে কি করবে? 2 জন এ টান মারবে, ও টান মারবে, এই টান মারবে, ওই টান মারবে, মানে সংগ্রাম সব সময় চলবেই, তাই না? জি স্যার। তাহলে এই সংগ্রামগুলো ঘটতে পারে খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, প্রজনন কেন্দ্রকে করে হতে পারে। তো প্রতিটি জীব এই 3টি মৌলিক উপাদান লাভের জন্য প্রতিনিয়ত বহুমুখী সংগ্রামে লিপ্ত হতে পারে। এই যে দেখো যে আহ, যখন বন্যার সময় যে আহ, ত্রাণ সহায়তা দেয়া হয়, ওই সময় দেখো না যে এরকম পেপার আমরা নিউজ পড়ি যে পদদলিত হয়ে অনেক মানুষ মারা যায়। কারণ কি? এই সংগ্রামে একটা ফল, এটাও কিন্তু একটা কম্পিটিশন, বাঁচার সংগ্রাম, কে কার আগে খাবারটা নিবে। তো এই ধরনের ঘটনাগুলি কিন্তু ঘটে এই বিবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে, ডারউইনের যে তত্ত্বগুলো আছে। তো এই 3টি মৌলিক উপাদান লাভের জন্য প্রতিনিয়ত বহুমুখী সংগ্রামে লিপ্ত হতে হয়। এই সংগ্রাম বিভিন্ন রকম হতে পারে, যেমন প্রাণীতে প্রাণীতে সংগ্রাম হতে পারে। প্রাণীতে প্রাণীতে সংগ্রাম, এটা কি দেখছো? স্যার, যে মানুষ মানুষ মারামারি করে। আচ্ছা, আমরা পজিটিভ নিউজ দেখি, পজিটিভ কথা বলি, মারামারি না। তুমি হচ্ছে তোমার বাড়ির আশেপাশে কুকুর আছে? স্যার, রাস্তায় তো অনেক আছে দেখি। এরপরে যখন দেখবা হাতে একটা খাবার কিছু নিয়ে যাবা, নিয়ে গিয়ে ফেলে দেবা এখানে, দেখবা যে সবাই ওইটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা প্রাণীতে প্রাণীতে সংগ্রাম। আমি আহ, কয়েকদিন আগে এই তোমার কি বলে টেকনিক্যাল মোড়ে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে আমি বসেছিলাম এই 10-12 দিন আগে। একজন আসবে আমার, তো তাকে নেয়ার জন্য বাস স্ট্যান্ডে। তো দেখলাম 2টা কুকুর খুব মিল, হ্যাঁ, 2টা কুকুর কি করছে, ঘোরাঘুরি করছে, অনেক মিল। তা আমি আবার কি করছি, একটা বিস্কিট এখানে দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যে তাদের মিল ভেঙে গেছে। একটু আগে 2 জন বন্ধু ছিল, এবার 2 বন্ধুর আর ওই খাবারটা নেওয়ার জন্য মিল নাই, 2জনই দৌড়। পরে একজন নিয়ে গেছে, নিয়ে ওইটা বিস্কিটটা খাচ্ছে। পরে আরেক বন্ধু যা, যে আবার একটু ওখানে যাচ্ছে ওর কাছে, আবার তাকে তাড়াই দিছে। তো এটা একটা উদাহরণ, প্রাণীতে প্রাণীতে সংগ্রাম ওই খাবারটাকে কেন্দ্র করে। তারপরে উদ্ভিদে উদ্ভিদের সংগ্রাম হতে পারে, এটা কি জানো? উদ্ভিদে উদ্ভিদের সংগ্রাম। না স্যার, এটা তো জানি না। উদ্ভিদে উদ্ভিদের সংগ্রাম হচ্ছে কি, দেখবে যে দুইটা গাছ লাগাইছো, যে একটা ছোট গাছ একটা বড় গাছ, তাহলে কি হচ্ছে, যে গাছটা বড় হয়ে গেল একটু, সেই বড় গাছ কি করলো, ছোট গাছটাকে ছায়া দিয়ে দিল। ছায়া দিয়ে দিলে কি হলো, তাহলে ওই ছোট গাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাবে না। আলো না পাওয়ার কারণে সে কিন্তু খাবার পাচ্ছে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারছে না। তাহলে কি তাদের ক্ষেত্রে কোনো সংগ্রাম ঘটছে না? জি স্যার। বড় গাছগুলি লাভবান হচ্ছে, ছোট গাছগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ তারা সূর্যের আলোর অভাবে খাদ্য তৈরি করতে পারছে না। তাহলে উদ্ভিদেও সংগ্রাম হতে পারে, আবার উদ্ভিদে প্রাণীতেও হতে পারে। তো প্রাণী, উদ্ভিদ প্রাণী প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সংগ্রাম হতে পারে। এই সংগ্রাম অন্তঃপ্রজাতিক বা সমপ্রজাতিক অথবা আন্তঃপ্রজাতিক বা বিষম প্রজাতিক হতে পারে। 2টা প্রজাতির মধ্যেও হতে পারে, আবার ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যেও এই সংগ্রামটা হতে পারে, ঠিক আছে। যেমন কি করছে যে পুকুরের মধ্যে মাছ, বিভিন্ন ধরনের মাছ থাকে, প্রত্যেকটা মাছই কি করে, পুকুরের খাদ্য উপাদানটা ব্যবহার করে নিজে বেঁচে থাকার চেষ্টা করে। তো দেখবো যে ছোট মাছকে কি করছে, বড় মাছ খেয়ে ফেললো। তাহলে বড় মাছ কি করলো, ছোট মাছকে খেয়ে ফেললো। তাহলে এইখানে কি মানে 2টা ভিন্ন প্রজাতির মধ্যে কি সংগ্রাম হলো না? বা তুমি একটা, আমি বিস্কিটের উদাহরণ দিয়ে বললাম, বিস্কিটটা নেওয়ার জন্য 2টা কুকুর দৌড় দিল, তাহলে 2টা কুকুর কিন্তু একই প্রজাতির, তাহলে এটা সমপ্রজাতিক। আবার বিষম প্রজাতির, ওই
ওখানে যদি একটা শিয়াল থাকতো, তাহলে শিয়াল যদি খাবারের জন্য দৌড় দিত, তাহলে সেটা কি হতো? ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। বাঘ সিংহ ভিন্ন প্রজাতি। তো এইরকম সংগ্রামগুলো প্রতিনিয়তই চলছে। এরপরে আসলো কি? প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন। প্রকৃতি কাকে নির্বাচন করবে? সবলকে না দুর্বলকে? সবলকে। হ্যাঁ, এখন দেখো যে আমরা আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি। অনেক মানুষ কি হচ্ছে? করোনার কাছে কিন্তু আত্মসমর্পণ করছে। তাহলে কি, যারা মারা গেল, তাহলে তারা কি করলো? তারা এইটার সাথে ফাইট করতে পারলো না। আমরা এখনো আল্লাহর রহমতে বেঁচে আছি, আমরা এখনো আক্রান্ত হয়নি। আবার আক্রান্ত যারা হচ্ছে, এই আক্রান্ত হবার মধ্যেও কেউ কেউ তার যার প্রতিরোধ ক্ষমতা বেশি, সে কি করছে? সে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। আর যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে কিন্তু এই জটিলতা থেকে রক্ষা পাচ্ছে না। তাহলে প্রকৃতি তাকেই কি করবে? নির্বাচন করবে যে যোগ্য। সরকার তাকেই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দিবে যে যোগ্য। কি বোঝা গেছে? আর যে অযোগ্য, সে বিলুপ্ত হয়ে যাবে। ডারউইন জীবজগতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সংগ্রামকে সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখেছেন যে কিছু কিছু প্রাণীর অনুকূল প্রকরণ পরিবেশের এই প্রতিযোগিতায় বেঁচে থাকার জন্য সহায়ক হয়। অন্যদিকে যারা এই ধরনের প্রকরণ লাভ করেনি, তারা প্রকৃতি কর্তৃক মনোনীত হয় না, ফলে তাদের বিলুপ্ত ঘটে অথবা প্রজনন ঘটাতে ব্যর্থ হয়। এইবার দেখো, ঘন চারা গাছের মধ্যে যেসব গাছ তাড়াতাড়ি বাড়ে, স্বভাবত তারাই অন্যদের ছায়ায় ফেলে নিজেরা সাফল্য ভাবে জন্মায়। অন্যগুলো আলোর অভাবে টিকতে ব্যর্থ হয় অথবা মারা যায়। প্রজনন এলাকা নিয়ে লড়াইয়ে রপ্ত পাখির মধ্যেও যেটি আকারে বড় এবং শক্তি সামর্থ্য উন্নত, অন্যদের পরাজিত করে সেটি জয়লাভ করে। এভাবে জীবন সংগ্রামে যারা বাঁচে, ডারউইনের মতে তারাই প্রকৃতি কর্তৃক নির্বাচিত হয় এবং তারাই বংশবিস্তারের সুযোগ পায়। তো হার্বার্ট স্পেন্সার এই প্রক্রিয়াকে, টিকে থাকাকে যোগ্যতমদের ঊর্ধ্বতন বলে আখ্যায়িত করেন, অর্থাৎ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যে যোগ্য সে টিকে থাকবে, যে অযোগ্য সে বিলুপ্ত হয়ে যাবে। এরপরে দেখো, নতুন প্রজাতির সৃষ্টি। এই ধাপগুলি মনে রাখতে হবে। ডারউইনের মতে জীবন ধারণ সংগ্রামে কেবল সেই সব জীব সাফল্য লাভ করে যেসব জীবদেহে সংগ্রামের জন্য অনুকূল এবং সহায়ক প্রকরণ থাকে। এইসব প্রকরণ প্রজননের মাধ্যমে পরবর্তী বংশে সঞ্চারিত এবং সংরক্ষিত হয়। কয়েক প্রজন্ম ধরে এটি চললে আরও সুষ্ঠুভাবে পরিবেশে অভিযোজিত হয়। পরিবেশের অবস্থার আবার কোনো পরিবর্তন ঘটলে সেসব প্রাণী সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজের মধ্যে অনুকূল প্রকরণ ঘটাতে পারে, কেবল তারাই টিকে থাকে। তো যারা পারে না, তারা ধীরে ধীরে অপসারিত হয়ে যায়। তো যেসব প্রজাতি অতীতে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেছে, পরিবর্তিত পরিবেশের সঙ্গে সংগ্রামে তাদের ব্যর্থতা এই জন্যই দায়ী। ডারউইন তাই যুক্তি দেখান, দীর্ঘদিন ধরে প্রকরণের ক্রমাগত সঞ্চয় একটি জীবের বৈশিষ্ট্যের রূপান্তর ঘটায়, আর এর ফলেই উদ্ভব হয় নতুন প্রজাতির। ঠিক আছে? তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, যে এই যে প্রকৃতির সাথে যে সংগ্রাম, এই সংগ্রামের যে গুণটা, যে বৈশিষ্ট্যটা, এইটা একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে স্থানান্তরিত হয়, এবং স্থানান্তরের সাথে সাথে কি হয়? এইগুলি প্রত্যেকটা প্রজাতিতে এই গুণগুলি কিছুটা সঞ্চিত থাকে। সঞ্চিত থাকলে কি হয়? পরবর্তীতে এই প্রজন্মগুলি প্রকৃতিতে মানে কি হয়? যে নতুন প্রজাতির সৃষ্টি করতে পারে, এবং এই গুণগুলি যারা ধরে রাখতে পারে তারা কি হয়? প্রকৃতিতে টিকে যায়। আর যারা ধরে রাখতে পারে না, নিজেদের প্রতিকূল পরিবেশে খাপ খাইতে পারে না, তারা ধীরে ধীরে কি হয়? পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে। আর সবশেষে যে কোশ্চেনটা আসে, যে ল্যামার্কের মতবাদ আর ডারউইনের যে মতবাদ, এই মতবাদের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, সেই পার্থক্যগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে? তাহলে ল্যামার্কিজম এবং ডারউইনিজমের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলি শিখতে হবে। একজন পড়ো তো, এটা কি লিখছে? 3 মার্কসের জন্য আসে এটা।
একটু পড়ো একজন। হাফসা শুনতে পাচ্ছ? হাবিবা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ পড়ো, এখানে কি লিখছে একটু পড়ো। স্যার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ারই আছে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা জি আমি স্যার শুনতে পাচ্ছে। আচ্ছা আমি নতুন ভাবে আবার শেয়ার দিচ্ছি। স্যার স্ক্রিনে তো আসছে না এখনো। শেয়ার এখন হচ্ছে। গেছে? এখন দেখতে পাচ্ছ? না, হ্যাঁ স্যার এখন হচ্ছে। বলো। জি স্যার। এখানে যেটা লেখা আছে পড়ো। ডারউইনের মতবাদ আর ল্যামার্কের মতবাদের মধ্যে পার্থক্য কি পড়ো। ল্যামার্কের মতবাদ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম মতবাদ বা ইনহেরিটেন্স অফ অ্যাকিউট ক্যারেক্টার থিওরি নামে পরিচিত। আর ডারউইনের মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি নামে পরিচিত। আর প্রকাশ কাল ছিল ল্যামার্কের 1809 সাল আর আস্তে দাঁড়াও। ডারউইনের হচ্ছে 1859 সাল। আর ল্যামার্কের মতবাদটি প্রকাশিত হয় ফিলোসফি জুলজিক আর ডারউইনেরটা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। মতবাদের ধরন ল্যামার্কের ক্ষেত্রে এটি একটি যান্ত্রিক মতবাদ, ডারউইনের ক্ষেত্রে এটি একটি বৈজ্ঞানিক মতবাদ। আর ল্যামার্কের ক্ষেত্রে মূল প্রতিপাদ্য হচ্ছে ক্রমাগত পরিবর্তনের ধারা প্রয়োজনে নতুন অঙ্গের সৃষ্টি, ব্যবহারের ফলে অঙ্গের বৃদ্ধি বা অব্যবহারের ফলে অঙ্গের বিলুপ্তি, অর্জিত গুণের বংশানুক্রম প্রভৃতি মতবাদের মূল প্রতিপাদ্য। ডারউইনের ক্ষেত্রে প্রকরণ, গুণোত্তর হারে সংখ্যা বৃদ্ধি, জীবন সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির সৃষ্টি প্রভৃতি ও মতবাদের মূল প্রতিপাদ্য। আর ল্যামার্কের ক্ষেত্রে দৈহিক পরিবর্তন হচ্ছে পরিবেশের পরিবর্তনের কারণে জীবদের সক্রিয় প্রচেষ্টার ফলে দৈহিক পরিবর্তন ঘটে। ডারউইনের ক্ষেত্রে জীবন সংগ্রামে লিপ্ত থাকায় নানা কারণে দৈহিক পরিবর্তন ঘটে। ল্যামার্কের ক্ষেত্রে জীবের বেঁচে থাকা হচ্ছে প্রকৃতির সাথে খাপ খাইয়ে প্রতিটি জীব বেঁচে থাকে। ডারউইনের ক্ষেত্রে কেবল জীবন সংগ্রামে জয়ী হওয়া জীব বেঁচে থাকে, অন্যরা বিলুপ্ত হয়ে যায়। আর ল্যামার্কের গ্রহণযোগ্যতা হচ্ছে বর্তমানে এটি বিজ্ঞানী মহলে অনাদৃত ও পরিত্যক্ত, আর ডারউইনেরটা হচ্ছে বর্তমানে এটি বিজ্ঞান মহলে সমাদৃত ও গ্রহণযোগ্য। তাহলে এই দুইটা জিনিস শিখে রাখতে হবে। এই সবটা ভালো করে শিখে রাখলে কিন্তু দুইটা মতবাদ সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। তো আজকে যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেই হোমওয়ার্কটা অবশ্যই, আর গত দিনে যারা দেওনি এই দুইটা হোমওয়ার্ক করে জমা দিবা, ঠিক আছে? ওকে স্যার। তো ঠিক আছে, এই যে এখনই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।